লাদাখ পাকিস্তান এবং চীনের সঙ্গে সীমান্ত শেয়ার করে। ফলে লাদাখে কোনো ধরনের এই ধরনের আন্দোলন হওয়া এবং সেটাকে সেটা সেটা এরকম একটা জনবিক্ষোভের চেহারা নিয়ে নেওয়া ভারতবর্ষের নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। আপনি এদের উপর যদি দমন পীড়ন, বন্দুক, পুলিশের ভয় দেখান, তাহলে যারা খুব চুপ করে যাবে এটা কিন্তু ভুল করবেন। তাদের খুব যে লাদাখের আন্দোলনটা খুব তাৎপর্যপূর্ণ এবং এটা দেখে আমাদের বোঝা উচিত। প্রথমত এটাও একটা মূলত অরাজনৈতিক আন্দোলন ছিল, যতই বিজেপি একে এখন কংগ্রেসের নামে দোষ চাপানোর চেষ্টা করে। আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে মূলত যাকে কেন্দ্র করে লাদাখের আন্দোলনটি হচ্ছিল তার নাম সোনাম ওয়াংচুক, যাকে আমরা চিনি 3 ইডিয়ট সিনেমার জন্য, এবং যিনি যথেষ্ট পরিচিত কারণ তিনি গত 1 দশক ধরেই লাদাখের বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। দ্বিতীয় জরুরি প্রশ্নটা হচ্ছে যে লাদাখের যে দুটি জরুরি সংগঠন, লাদাখ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সেখানে লাদাখের প্রায় সব রাজনৈতিক দল আছে। লাদাখের মানুষের মূল দাবিটা কি সেটা যতক্ষণ আমরা বুঝবো ততক্ষণ লাদাখের সমস্যাটাকে বুঝতে পারবো না। দেখুন, জম্মু কাশ্মীরের যখন কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো তখন থেকে এই বিষয়টা নিয়ে লাদাখের মানুষের ক্ষোভ আছে যে আমাদের কেন আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়া হবে না। তারা শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলে খুশি নয়, এবং নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার বলেছেন যে তাদেরকে কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবর্তে রাজ্যের স্বীকৃতি দেওয়া হবে। সেটা হয়নি। দেখুন, শুভেন্দু অধিকারীর মতো অপদার্থ বিরোধী নেতা থাকলে পশ্চিমবঙ্গে কোনো বিরোধী রাজনীতির কোনো সম্ভাবনা নেই, এটুকু। নরেন্দ্র মোদীর বা বিজেপির যে স্বভাবগত ঔদ্ধত্য আছে তাদের রাজনৈতিক দলের মধ্যে, তাদের আপনি বিজেপির নেতাদের কথাবার্তা শুনলে বুঝতে পারবেন ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্য কিন্তু বিপদ ডেকে আনতে পারে। আপনি যদি আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা খুব ক্ষতিকর হবে। লাদাখের মানুষের ধারণা যে কেন্দ্রীয় সরকার, বিজেপির ঘনিষ্ঠ শিল্পপতিরা এই জমির দিকে তাকিয়ে রয়েছে, সেই জন্য তারা 6 শিডিউলের অন্তর্ভুক্ত হতে চায়। এটা যত দ্রুত না করা হবে, ক্ষোভটা কিন্তু অন্তঃসলীলার মতো চলতে থাকবে। সোনম ওয়াংচুক আপাতত অনশন প্রত্যাহার করেছেন, আবার তিনি ফিরে আসবেন না কিনা তা কেউ জানে না। দ্বিতীয় কথা, 6 শিডিউল অর্থাৎ সংবিধানের যেটাকে আমরা বলি 6 শিডিউল, তার অন্তর্ভুক্ত করতে হবে। সেটাও খুব জরুরি দাবি, কারণ এর আগে যখন কাশ্মীরে 370 ধারা ছিল তখন এই 6 শিডিউল লাদাখে প্রযোজ্য ছিল। আমরা ভুল ভাবি। 6 শিডিউল কিন্তু ভারতবর্ষের অনেক রাজ্যে আছে, উত্তর পূর্বের মেঘালয়, মণিপুরের মতো রাজ্যে আছে। 6 শিডিউল কেন গুরুত্বপূর্ণ? দেখুন, লাদাখের মানুষ জানেন এবং আমরা অনেকে জানি যে লাদাখের মাটির নিচে যে বিপুল পরিমাণ খনিজ সম্পদ আছে সেটার দিকে বিভিন্ন শিল্পগোষ্ঠীর হাত রয়েছে। লাদাখের মানুষদের মনে ধারণা যে নরেন্দ্র মোদী, অমিত শাহের যে সরকার, তাদের যে ঘনিষ্ঠ শিল্পপতিদের, তাদের হাতে এই খনিজ সম্পদ তুলে দিতে চায়। ফলে তারা চায় যে লাদাখের যারা ভূমিপুত্র তারা এই খনিজ সম্পদ তথা লাদাখের জমির উপর অধিকার তাদের থাকে। 6 শিডিউল হয়ে গেলে আর লাদাখের জমি বাইরের মানুষ কিনতে পারবেন না, ফলে তারা সেটা নিয়েও দাবি জানাচ্ছিল। দেখুন, লাদাখের যে দুটি মূল সংগঠন, লাদাখ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এদের সঙ্গে সরকারের আলোচনা চলছিল। মে মাসেও আলোচনা হয়েছে, পরবর্তী আলোচনা হওয়ার কথা অক্টোবর মাসে। তার মাঝে হঠাৎ এরকম বিস্ফোরণ হলো কেন? এরকম মানুষের বিস্ফোরণ, তার কারণ সরকার টালবাহানা করছিল। লাদাখের মানুষের অভিযোগ সরকার টালবাহানা করছিল। সোনম ওয়াংচুক যখন অনশনে বসেছিলেন এবং তার প্রতি সহমর্মিতা জানিয়ে যখন লাদাখের আরো মানুষ অনশনে বসিয়েছিলেন, তখন সরকার টালবাহানা করছিল, সরকার এদের অনশনকে, এদের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছিল। আমি যেটা বলতে চাইবো, দেখুন, নেপাল এবং বাংলাদেশ দেখে যেটা সবার আমাদের শেখা উচিত সেটা হচ্ছে যে মানুষের বা জনগণের যে ক্ষোভ আছে, সরকার বা শাসক যদি সেটাকে উপেক্ষা করে, যদি দমন পীড়নের নীতিতে যায়, তাহলে চ্যালেঞ্জ। কারণ মানুষ তার নিজের ক্ষোভ, নিজের যে চাহিদা, সেটার জন্য এখন একটা রাস্তায় নেমে আন্দোলন করতে উৎসাহী বা উদগ্র। এবং আমি আবারও একটা কথা বলছি যে নেপাল দেখে যেটা বোঝা উচিত যে এস্টাবলিশমেন্ট মানে পাওয়ারের যেগুলো প্রতীক হিসেবে ধরা হয়, পলিটিক্যাল পার্টির অফিস, সরকারি ভবন, সেগুলোকে আক্রমণ করতে আর এই বিক্ষুব্ধ জনতা খুব ভয় পাচ্ছে না। লাদাখের ক্ষেত্রেও সেটা হয়েছে। এবার লাদাখের ক্ষেত্রে আমাদের জন্য যেটা বেশি চিন্তা, লাদাখ খুব পলিটিক্যালি সেন্সিটিভ এলাকা। লাদাখের একটা পার্ট হচ্ছে গালওয়ান, যেখানে করোনার সময় যুদ্ধে আমাদের অনেকে শহীদ হয়েছিলেন। লাদাখ পাকিস্তান এবং চীনের সঙ্গে সীমান্ত শেয়ার করে।
ফলে লাদাখে কোনো ধরনের এই ধরনের আন্দোলন হওয়া এবং সেটা এরকম একটা জনবিক্ষোভের চেহারা নিয়ে নেওয়া ভারতবর্ষের নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। ফলে এইটা যতক্ষণ না আমরা বুঝবো, যেমন দমন পীড়নের রাস্তায় যাব ততক্ষণ চিন্তা। পয়েন্ট নাম্বার 2, আমাদের সবাইকে বুঝতে হবে যে লাদাখকে কেন্দ্র করে কিন্তু গোটা বিশ্ব আমাদের দিকে নজর রাখে। ফলে লাদাখ অশান্ত হলে সেটা গোটা বিশ্বের নজরে পড়বে। ফলে লাদাখের আন্দোলনকে হ্যান্ডেল করাটা উচিত ছিল। দেখুন, সোনাম ওয়াংচুক তার বিক্ষোভ এবং আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছেন, ফলে হয়তো আপাতত বাড়বে না। কিন্তু আবারও আমি বলছি যে লাদাখের ক্ষেত্রে যে মূল দাবি, অর্থাৎ জমির উপর অধিকার, 6th শিডিউল, সেটা যদি কেন্দ্রীয় সরকার অ্যাড্রেস না করে, অর্থাৎ যদি লাদাখকে 6th শিডিউলের অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে লাদাখের যে পাহাড়ি মানুষ তাদের উপর ক্ষোভ থাকবে। লাদাখের মানুষরা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের, তারা পাহাড়ি আদিবাসী সম্প্রদায়, এবং বিজেপি তার যে প্রচলিত ন্যারেটিভ এখানে, মানে কাশ্মীরের ক্ষেত্রে যে ন্যারেটিভটা মানে প্রয়োগ করে যে মুসলমানদের ঘটনা নয়। যারা বিক্ষোভ দেখাচ্ছেন লাদাখে তারা প্রাইমারিলি বৌদ্ধ ধর্মাবলম্বী, প্রাইমারিলি। এটা নয় যে এর মধ্যে মুসলিমরা নেই। কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে মুসলিমরা আছে, কার্গিলের দিকে অবশ্যই শিয়া মুসলিমরা আছেন। ফলে আমি বলবার চেষ্টা করছি, আমি যেহেতু এই জনপদটা অনেক দিন কাজ করেছি, আমি মোটামুটি কার্গিল থেকে ধরুন লাদাখ, লে, তুর্তুক, এইসব জায়গাগুলো আমি চিনি। এইসব এলাকার মানুষ কিন্তু অসম্ভব শান্ত। আবার তাদের যুদ্ধের, মানে তারা যেহেতু নিজেরা ওয়ারিয়ার ক্লাস, তারা কিন্তু যুদ্ধটা জানে। আপনি এদের উপর যদি দমন পীড়ন, বন্দুক, পুলিশের ভয় দেখান, তাহলে যারা খুব চুপ করে যাবে এটা কিন্তু ভুল করবে। তাদের ক্ষোভটা ছড়াতে হবে। আবার আমি বলছি, মূল ক্ষোভ কিন্তু তাদের স্টেটহুড দেওয়া। তিনটে কারণ সরকারকে অ্যাড্রেস করতেই হবে। 1, তাদেরকে রাজ্যের মর্যাদা দিতে হবে। 2, তাদের যে দাবি যে লে এবং কার্গিল দুটো আলাদা লোকসভা করতে হবে, ঠিক আছে, সেটা তাদের মনে করে, তারা মনে করে তাদের প্রশাসনিক দিক থেকে গুরুত্ব। 3, আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা মণিপুরের ক্ষেত্রে যে ক্ষোভটা অন্তর্লীন ভাবে প্রবাহিত হচ্ছিল, যে জমির উপর অধিকার। দেখুন, নেপালের মতো ঘটনা ঘটতে পারে কি পারে না সেটা বলার মতো জায়গা আমি নেই, কিন্তু সতর্ক তো হতে হবে, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের চরিত্র তো এক। শ্রীলঙ্কায় যারা আছেন তাদের সাথে তামিলনাড়ুর লোকদের আদর্শগত, ভাষাগত সম্পৃক্ততা আছেন। বাংলাদেশে যারা আছেন তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের ভাষাগত বা আদর্শগত বা সংস্কৃতিগত সম্পৃক্ততা আছে। নেপালে যারা আছেন তাদের সঙ্গে উত্তরপ্রদেশ, বিহারের বহু মানুষের আদর্শগত সম্পৃক্ততা আছে। দেখুন, সমস্ত জায়গাতেই যে কোনো বিক্ষোভের পেছনে কিছু জরুরি কারণ থাকে। তার মধ্যে মূল কারণটা হচ্ছে অর্থনীতি। অর্থাৎ কত মানুষ চাকরি পাচ্ছেন, কত মানুষ তাদের নিজস্ব যে খাওয়া দাওয়া, মানে তাদের রুটির ব্যবস্থা থাকছে, সেইটা যতক্ষণ না আপনি অ্যারেস্ট করতে পারবেন, অ্যারেস্ট মানে সেটাকে থামাতে পারবেন, তখন চিন্তা। আপনি বললেন নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমি আপনাকে আরো দুটো দেশের উদাহরণ দেবো। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দুটো দেশেও একই সঙ্গে আগুন জ্বলছে, যেটাকে দুটো দেশে কিছুটা করে নিয়ন্ত্রণ। একটা ইন্দোনেশিয়া, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম যে দেশে থাকেন, ফিলিপাইন্স, সেখানেও একই ধরনের আন্দোলন চলছে। ফলে আপনাকে মনে রাখতে হবে, আজকের তরুণ প্রজন্ম সে এই দক্ষিণ পূর্ব এশিয়ার বা দক্ষিণ এশিয়ার যেখানেই থাকুক, তার মধ্যে একটা ক্ষোভের জন্ম নিচ্ছে। সে যদি তার প্রত্যাশা মতো, তার চাহিদা মতো সেটা পূরণ না হয়, তার চাকরিটা, সে যা প্রত্যাশা করছে শাসকের কাছ থেকে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আরজিকর নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। দেখুন, নবান্ন এখন দুর্বল নেই। সেটা তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিরোধীদের দুর্বলতা। বিরোধীরা কোনো আন্দোলনকে ক্যাপিটালাইজ করতে পারে না। কিন্তু তাই বলে যদি কেউ ভাবে যে বিরোধী নেই বলে রাজনৈতিক বিরোধিতা নেই, তাহলে ভুল। বিরোধী নেতৃত্ব নেই, কিন্তু বিরোধী নেতৃত্ব নেই মানে যে রাজনৈতিকভাবে ক্ষোভ বিক্ষোভগুলো কমে গেছে, সেটা কিন্তু ভাবলে ভুল করা হবে। ফলে আমি বিশ্বাস করি, আমার রাজনীতিক ছাত্র হিসেবে আমার যেটুকু বিশ্বাস, সবাইকে সতর্ক থাকতে হবে, সব শাসক দলকে। বিশেষ করে ক্ষোভের কারণগুলোর মধ্যে যেখানে একটা যুক্তি আছে, চাকরি নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, তাদের সামনে যে ভবিষ্যতের প্রজন্ম যেটা প্রত্যাশা করে সেটা নেই, সেগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই আন্দোলন যদি হয়, মানে চাকরি তো আমরা দেখেছি দেশের ক্ষেত্রে বেকারত্ব রয়েছে, রাজ্যের ক্ষেত্রে সমানভাবে বেকারত্ব রয়েছে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী দেশের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা কতটা হতে পারে, বা তাদের সঙ্গে কি হতে পারে? মানে তাদেরকেও কি হেলিকপ্টার রেডি করে রাখা উচিত?
এটা আমি বলার মতো জায়গায় নেই। দেখুন, এটা তো খুব একটা জটিল বিষয়, কিন্তু যেটা বারবার বলবো যে জনতার মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে সেই ক্ষোভকে চেনা এবং সেই ক্ষোভকে অ্যাড্রেস করা। আপনি যদি আপনার মানে যে কোনো শাসক তার রাজনৈতিক ঔদ্ধত্য দিয়ে এই ক্ষোভটাকে নজরান্দাজ করেন বা উপেক্ষা করেন, তাহলে ভুল করবেন। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় পরিণত রাজনীতিবিদ হিসেবে এখনো অব্দি এই ক্ষোভটাকে খুব ভালো চেনেন, তিনি আরজিকর হ্যান্ডেল করতে পেরেছিলেন। নরেন্দ্র মোদীর বা বিজেপির যে স্বভাবগত ঔদ্ধত্য আছে তাদের রাজনৈতিক দলের মধ্যে, তাদের আপনি বিজেপির নেতাদের কথাবার্তা শুনলে বুঝতে পারবেন ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্য কিন্তু বিপদ ডেকে আনতে পারে। শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। দেখুন, শুভেন্দু অধিকারীর মতো অপদার্থ বিরোধী নেতা থাকলে পশ্চিমবঙ্গে কোনো বিরোধী রাজনীতির কোনো সম্ভাবনা নেই, এটুকু আমি বলতে পারি। বিরোধী রাজনৈতিক দলের সম্ভাবনা না থাকলেও আমরা যদি বাংলাদেশ এবং নেপালকে বারংবার উদাহরণে টানতে হচ্ছে, কারণ সাম্প্রতিক সময় হয়েছে, সেক্ষেত্রে যে আন্দোলন বা মুভমেন্ট আমরা দেখেছি, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে সেই আন্দোলন বা মুভমেন্ট হয়নি, ছাত্র যুবদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি হয়েছে, সেই নেতৃত্ব দিয়েছে এই আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে। তবে গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশ এবং নেপাল উভয়ের ক্ষেত্রে যারা আন্দোলন করেছেন তাদের একটা অংশ বামপন্থী ঘরানার বা বামপন্থী মতাদর্শের মানুষ হিসেবে তাদের পরিচিতি তৈরি হয়েছে পরবর্তী সময়। তো বামপন্থীরা আন্দোলনকে শুরু করেছেন বা নেতৃত্ব দিয়েছেন, এটা বললেও খুব একটা ভুল বলা হবে না। সেক্ষেত্রে এই বাংলার বা এই দেশের বামপন্থীদের আপনি কোন চোখে দেখবেন যে তারাও কি প্রস্তুতি নিচ্ছে? পশ্চিমবঙ্গের বামপন্থীদের কোনো সম্ভাবনাই নেই। তারা ফেসবুক বিপ্লবী, তারা ফেসবুকই একমাত্র আছে। তারা গ্রাউন্ড, মাটির জমির রাজনীতিতে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে টক্কর দেওয়ার কোনো ক্ষমতাই নেই, ইচ্ছাও সম্ভবত নেই। এই গোটা ঘটনাটার সময় আপনি যখন আমার সঙ্গে আলোচনা করছেন, তখন সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্ব কোথায়? সিপিএম এর শীর্ষ নেতৃত্ব চীনে চলে গেছেন সফর করতে। ফলে আপনাকে বুঝতে হবে যে গ্রাউন্ডেড যে মাটির রাজনীতি, যে রাজনীতিতে অবশ্যই সবসময় শাসকের বিরুদ্ধে ক্ষোভ থাকবে, সেই ক্ষোভকে ব্যবহার করে শাসককে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যে মুনশিয়ানা দেখানো দরকার, সেটা বামপন্থীদের, পশ্চিমবঙ্গের বামপন্থীদের অন্তত নেই।